তুমি এখন সমস্ত গৌরবহীন, বরং গৌরব পায় তারা যারা বিরুদ্ধে ছিল তোমার। সারা দেশটার কথাই ধরা যাক, তার উদ্দেশ্যের প্রচণ্ড বদল ঘটেছে এক দশকে। এমন হয়েছে যে তাকে বাংলাদেশ না বলে বাংলাস্তান বললেই বেশি মানায়। স্বাধীনতার পর থেকেই কেমন শোচনীয় পতন শুরু হয় দেশটির। চারদিকে মেতে ওঠে লুণ্ঠনকারীরা। তারা ব্যস্ত হয়ে পড়ে স্বাধীনতার সমস্ত সোনাদানা ঘরে তুলতে। তারা ভুলে যায় রক্ত আর অশ্রুর প্রতিশ্রুতি। কেননা তাদের হাতে উদ্দাম শক্তি, ঘরে হিরে মাণিক্য। দুর্নীতিতে মাতে দেশের সব এলাকা। নৈতিকতা থেকে খসে পড়ে একে একে ক্ষমতাবানেরা। অবহেলায় যাদের সাধারণ মানুষ বলা হয়, তাদের অবস্থা সুখ জাগায় শুধু শিল্পদৃষ্টিসম্পন্ন ফটোগ্রাফারদের চিত্তে। বাংলাদেশ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়ে গিয়েছিল একগুচ্ছ লোকের, যারা তোমার মতো আত্মবিসর্জনের দিকে না গিয়ে অন্যদিকে গিয়েছিল। বাংলাদেশ 10 বছরেই একাধিক ক্ষুদ্র একনায়ক দেখেছে, তাদের রক্তাক্ত পতন দেখেছে। তবু পতন থেকে তার উত্থান হয়নি। এখনও ঢালু মাঠে গড়িয়ে যাওয়া বলের মতো গড়াচ্ছে বাংলাদেশ। কেউ জানে না থামবে কোন পাতালে। আমরা দেখেছি বাংলাদেশকে কেউ কেউ আংটির মতো পড়তে চেয়েছে, কেউ তাকে পরিণত করতে চেয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে। কোনো বীরোত্তম তাকে গেঁথে রাখতে চেয়েছে আপন উর্দির তাড়া করে। কখনো বুটের মতো পড়তে চেয়েছে ডান পায়ে বা বাঁ পায়ে। তোমার কাছে আমরা যারা অসহায়ভাবে বেঁচে আছি ক্ষমা প্রার্থনা করি। কোনো সত্য আমি বিশ্বাস করি চিরসত্য, যেমন একবার রাজাকার চিরকাল রাজাকার। যে 71-এ জন্ম নেয়নি সেও হতে পারে রাজাকার। এখন একটা প্রশ্ন আমার ভেতর থেকে চিৎকারের মতো উঠে আসে, যদিও প্রকাশ করতে ভয় পাচ্ছি। সেটি হচ্ছে, একবার মুক্তিযোদ্ধা কি চিরকাল মুক্তিযোদ্ধা, নাকি মুক্তিযোদ্ধারও ঘটতে পারে অন্তর্বদল এবং হয়ে উঠতে পারে তার একদা শত্রুর মতো অবিকল। তুমি যদি ওই নামহীন মাঠে নামহীন গাছের তলায় নামহীন অস্থিপুঞ্জে পরিণত না হতে, তবে কি তুমি চিরদিন থাকতে আকাশ মেঘ বিদ্যুতে শির ঠেকানো উজ্জ্বল মুক্তিযোদ্ধা? অনেক বদল দেখেছি আমি। দেখেছি অন্ধকারের পাত্রপাত্রীদের সাথে মিলে গেছে আলোর সৈনিকেরা, চলে গেছে বিপরীত দিকে, যেদিকে তাদের যাওয়ার কথা ছিল না, যেদিকে যাওয়ার অর্থই হলো নিজের বিরুদ্ধে যাওয়া, বাংলার বিরুদ্ধে যাওয়া। তুমি ক্ষমা করো আমাকে। তুমি যদি জিজ্ঞেস করো বাঙালির জীবনের শ্রেষ্ঠ বছর কোনটি, তবে আমি বলবো 71। যদিও বাংলা তখন দোজগে পরিণত হয়েছিল, সারাক্ষণ কাঁপছিল বাঙালি রক্তক্ষরণের ভয়ে। বাতাসে থেকে থেকে গর্জন করে উঠছিল আগ্নেয়াস্ত্র। তবু সেটিই আমাদের সেরা বছর। তখন আমাদের একটা স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল আমাদের, কিন্তু এখন আমাদের কিছু নেই। লক্ষ্য আর স্বপ্ন এখন নর্দমার ময়লার মতো ঘৃণ্য। তোমার বিরোধীরা এখন বাংলাকে ওই আবর্জনা থেকে উদ্ধার করার কাজে দিনরাত লিপ্ত। কি চমৎকার দুর্নীতিপরায়ণ অর্থনৈতিক সমাজ তুমি আমাদের উপহার দিয়ে গেলে। ভারতীয় উপমহাদেশ দুর্নীতির লীলাভূমি। তবে এখন এ উপমহাদেশের বাংলাদেশ নামক ক্ষুদ্র খণ্ডাংশটি দুর্নীতি আর অনৈতিকতার বেহেশত। এখানে যে যত দুর্নীতিপরায়ণ সেই তত পুণ্যবান, তারই তত খ্যাতি প্রতিপত্তি। বাংলাদেশের দোকানদার, আমলা, রাজনীতিক, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, কবি, বৈজ্ঞানিক, শ্রমিক, চাষি, চোর সবই এখন দুর্নীতিতে আপাদশীর মগ্ন। কেউ আছে দুর্নীতির সুযোগ পাচ্ছে না। বাংলাদেশের বর্তমানের সমাজ দোকানদারি সমাজ, যার কোনো নীতি নেই। যে কোনো কাজই তার নীতিশাস্ত্রে বৈধ। এখন চারপাশে শুধু বেচাকেনা চলছে। রাস্তার ছেঁড়া কাগজ টুকরা থেকে বুকের আবেগ দিনরাত বিক্রি হচ্ছে, যা বিক্রির যোগ্য নয়।
তা এখন ফালতু আর হাস্যকর। জ্ঞান এখন ততটুকুই মূল্যবান যতটুকু বিক্রির যোগ্য। বিদ্যা ততটুকুই দামি তার যতটুকু চাঁদনি চকে বা মতিঝিলে বা জুতোর দোকানে বিক্রি হতে পারে। বাপ বেচছে ছেলের কাছে, মেয়ে বেচছে প্রেমিকের কাছে, স্ত্রী বেচছে স্বামীর কাছে, রাজনীতিক ব্যবসায়ী বেচছে দলের কাছে, গুন্ডা বেচছে মন্ত্রীর কাছে। অর্থাৎ সারা বাংলা এখন একটি চোরা আর ছেঁড়া মালের বাজার। তোমার কাছে ৭১-এর ডিসেম্বরের অনেক আগে পরপারে চলে যাওয়া সূর্য আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করি। আমি রক্তের কণায় কণায় তোমার উপস্থিতি বোধ করি, যদিও তোমাকে তোমার সঙ্গীদের আমি দেখিনি। তুমি লুঙ্গি পরে মাঠ পেরিয়ে যাচ্ছ, পেরোচ্ছ খাদ খাল নদী, ঝোপঝাড়ের তল দিয়ে গিয়ে হঠাৎ সক্রিয় করে তুলছ তোমার ভোঁতা রাইফেল, শত্রুর হাত থেকে ছিনিয়ে আনা মেশিন গান, এবং বাংলার এক একটি এলাকা পবিত্র হচ্ছে। তোমার আগ্নেয়াস্ত্র থেকে উচ্চারিত শব্দ কি আশ্চর্য সুখকর! তোমার রাইফেল থেকে বুলেট নয়, বেরিয়ে আসছিল গুচ্ছ গুচ্ছ গোলাপ, যা শত্রুর জন্য ছিল বুলেট, আমাদের জন্য ছিল পুষ্পের গুচ্ছ। শহরের বানানো স্বাভাবিকতা যখন কোনো কোনো সন্ধ্যায় আচমকা নষ্ট হয়ে যেত, বিকল হতো সুরক্ষিত বিদ্যুৎ কেন্দ্র, অজস্র গুলির শব্দে যখন শহরে নামতো অন্ধকার, তখন বুঝতাম তুমি এসেছো। আর সে অন্ধকারকেই মনে হতো আলোর অধিক। এখন আমি সেই অন্ধকার চাই। যখন কোনো ভাঙা সাঁকোর সামনে এসে দাঁড়াতাম, দেখতাম দানবের মতো ক্ষেপে আছে খাকি বাহিনী, বুঝতাম তুমি এসেছিলে। তুমি দলে দলে এসে শত্রুর দিকে উদ্যত নল থেকে ঢেলে দিচ্ছ রাশি রাশি ইস্পাত। তোমার হাত থেকে শা শা করে ছুটে যাচ্ছে গ্রেনেড, বিধ্বস্ত হচ্ছে শত্রুর বানানোর স্বাভাবিকতার সাঁকো, চুরমার হচ্ছে তার শিরস্ত্রাণ আর ব্যক্তিগত হার। এখনও দেখতে পাই তোমার এলোমেলো ক্রুদ্ধ বাউলের মতো চুল বাংলার আকাশ জুড়ে উড়ে। তুমি লুকিয়ে আছো কোনো সবুজ ঝোপের আড়ালে বাংলার বাঘের মতো। তোমার চোখ জ্বলছে, তুমি ব্রিজের নিচে ডুবে আছো বাংলার কুমিরের মতো, ছিনিয়ে নিচ্ছ শত্রু। তুমি শহরের স্ট্রিটের কোনায় সেরেনাদ গাওয়া প্রেমিকের মতো দাঁড়িয়ে আছো, এবং তোমার গান বজ্রবিদ্যুতের মতো খান খান করে দিচ্ছে শত্রুর ছাউনি। বাংলার প্রতিটি ফুল পাখি মানুষকে রাত্রে সুনিদ্রা দেওয়ার জন্য। যা দেখিনি তাও স্পষ্ট দেখেছি আমি। তুমি আছো বিনিদ্র রাইফেলের পাশে, যে কোনো সময় দুজনই গর্জন করে উঠবে বলে। তোমার কোনো ক্লান্তি নেই, যেহেতু সকলের ক্লান্তি হরণের দায়িত্ব তোমার। তোমার কোনো ভয় নেই, যেহেতু সকলের ভয় দূর করার স্বপ্ন তোমার। তুমি ছিলে, তাই আমরা ৭১-এ ভুলেছিলাম ভয় আর ক্লান্তি। তুমি নেই, তাই ৮১-তে আমরা ভয় ক্লান্তি দুঃস্বপ্নের ভেতর ঢুকছি। তুমি আমাদের উদ্ধার করো। এখন দেশে অসংখ্য শ্রেণীদল সংঘে বিভক্ত, আর তারা পরস্পরের পরিচ্ছন্ন উৎখাত চায়। নানা অস্ত্র নিয়ে তারা প্রস্তুত। যেদিন বিদেশে অবস্থিত কেন্দ্রের নির্দেশ আসবে, ঝাঁপিয়ে পড়বে তারা লক্ষ্যের মস্তকের উপর। বাংলায় এমন শেকড় নেই কারো। তোমার মতো সকলের শেকড় অন্যত্র ছড়ানো নেই। যার শেকল একান্ত বাংলায়, সে এ ভূভাগের তেলাপোকার চেয়েও অসহায়। ভীষণ অসহায় সে মানুষেরা, যাদের বলা হয় সাধারণ মানুষ। দু ধরনের মানুষ চোখে পড়ে এখন, সাধারণ আর অসাধারণ। অসাধারণ মানুষেরা যারা মনুষ্যত্ব অনেকটা ঝেড়ে ফেলে অসাধারণ হয়ে উঠেছে, সমস্ত ক্ষমতার পরিণতি। আর সাধারণ মানুষেরা ক্ষমতার উৎস। প্রকাশ্যে প্রচণ্ড স্তুতি করা হয় সাধারণ মানুষদের, বলা হয় তারাই ক্ষমতার উৎস, দেশের ভিত্তি, কিন্তু সংগোপনে তাদের ত্রস্ত রাখা হয় সব সময়। তারা অধিকারহীন, পেট শূন্য, শরীর নগ্ন, তবুও তাদের অশ্লীল মনে হয় না। কেননা যতটুকু মেদ শরীরে জমলে উলঙ্গ শরীরকে অশ্লীল মনে হয়, সে অশালীন মেদটুকু তাদের চামড়ার তলে নেই। মনে হয় তারা এখন আর কিছু চায় না, এমনকি বাঁচতেও চায় না। ১০০০ বছর ধরে কামনা করে এখন তারা নিষ্কাম বাউল। তাদের বেঁচে থাকাটা এরকম করুণ লোকসঙ্গীত। কিন্তু
কী চমৎকার আছে ক্ষমতার পরিণতি।